1974 সালে ফিফার সদস্যপদ লাভ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর সাথে সাথে এশিয়ান ফুটবল ফেডারেশনও 1974 সালে সদস্যপদ লাভ করে। দুইটারই সদস্যপদ লাভ করে কিন্তু এশিয়ান ফুটবল। এটা কার্যক্রম কি? বাংলাদেশে মূলত তিনটা লিগ, এগুলোই ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালু আন্ডারে পরিচালিত হয়। একটা হলো প্রিমিয়ার লিগ, আরেকটা হলো কি ফেডারেশন কাপ, যেটা এখানে হয়েছে, আর হলো স্বাধীনতা কাপ। এই তিনটাই মূলত আমাদের ফুটবল ফেডারেশন আয়োজন করে। এর পাশাপাশি এই এখন এটা তো প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার লিগের সংখ্যাটা কি বলো? প্রধান লিগ, প্রিমিয়ার লিগ প্রধান। বাংলাদেশের সবচেয়ে পপুলার দলগুলো নিয়ে প্রিমিয়ার লিগ। আর পপুলার বাংলাদেশে 10টা থাক, 5টা থাক, 50টা থাক, তাদের নিয়ে। বুঝছেন? বুঝছেন তো? বুঝছেন তো? হ্যাঁ, আবু আলী, মোহাম্মদান, ব্রাদার ইউনিয়ন, শেখ রাসেল, এগুলো আর কি। আগামী সব বড় বড়। এখন বর্তমান বাফুফের সভাপতিকে আমরা তো খেলাধুলার সাথে একবারে কম্পিটিশন নেই। এখন বাংলাদেশে কিন্তু ফুটবলে বিশাল পুনর্জাগরণ। এই যে এই যে সুলেমান ব্রাদার্স আছে, এরা তো জানেন সুলেমান ব্রাদার্স ছিলেন, ছিলেন না। সুলেমান ব্রাদার্স দুই ভাই বাংলাদেশে, ওরা যুক্তরাজ্যের মানে ক্লাবে খেলে, ওরা বাংলাদেশে খেলতে চায়, বয়স ভিত্তিক আন্ডার 20 খেলতে। আমরা তো হলো প্রিমিয়ার লিগ খেলছি। হ্যাঁ, এখন প্রথম তো জামাল ভুঁইয়া আসছে বাংলাদেশে, তারপরে হলো যে তারেক কাজী আসছে, এখন এখন হামজা চৌধুরী আসছে, তারপরে সৌমিত সোম আছে। এরা কিন্তু বাইরের দেশে খেলে। এখন সুলিমান ব্রাদার্স, যেটা দুই ভাই আসছে, কুইন সুলিমান, না কুইন সুলিমান হলো যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টিমে খেলে, জাতীয় দলের প্লেয়ার, একটা ম্যাচ খেলবে। কামাল সুলিমান হলো যে প্রিমিয়ার লিগে খেলবে, এই কিছুদিনের মধ্যে খেলবে। এদের দুই চার ভাই, এরা দুইজন বাইরে, চারজনই খেলে। বাবা মাও প্লেয়ার, হ্যাঁ বংশোদ্ভূত প্লেয়ার। হ্যাঁ বংশোদ্ভূত প্লেয়াররা বাংলাদেশে আসার কারণে বাংলাদেশে এখন ফুটবলের পুনর্জাগরণ হয়েছে। বলতেছি তো বাংলাদেশ হয়তো বা 34 সালের মধ্যে বিশ্বকাপ হবে। যদি বংশোদ্ভূত প্লেয়াররা আসে, স্ট্রাকচার ভালো হয়, কাটে যাবে। এটা সব জায়গায়। বাংলাদেশে বর্তমান বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, বুঝছেন? তাবিদ আওয়াল, তাবিদ আওয়াল। আগে ছিল কাজী সালাউদ্দিন, এই লেখা আসছে কাজী সালাউদ্দিন। হ্যাঁ, ও কিন্তু ফুটবল প্লেয়ার ছিল সাথে। দাবিদ আওয়াল তো প্লেয়ার ছিল না। যেটাই হোক, তারপরে বাংলাদেশের বাফুফের সদর দপ্তর কোথায়? ঢাকা মতিঝিল স্টেডিয়ামের পাশেই, বঙ্গবন্ধু বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই, এই বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের পাশে। আচ্ছা, আমরা হলো যে প্রথম ফুটবল খেলার প্রথম আইন বা হলো যে ফিল্ড, সেটা নিয়ে একটু পড়বো। ফুটবল খেলার ফিল্ডটা আপনারা দেখেন, আমি যদি একটু এঁকে দেখাইতে পারি, এই যে এটা মাঠটা দেখতেছেন, এটা আপনাদের সবার কালকে বাড়ি থাকবে। এটা নেক্সট নেক্সট ইয়েতে আপনাদের এটা সুন্দর একটা কাগজে আমাকে জমা দেবেন। আমি একটা ছবি তুলে দিব গ্রুপে, এটা আমি আমার পেজে দিব, আপনার পেজ থেকে নিতে পারেন। এটা আপনার যত্নের যত্নের উপর, এটা তো আরো সুন্দর। আপনি এটা রেখে দিবেন, আমি দেখে আপনার কালেকশন দিবেন, আপনি রেখে দিবেন, পরীক্ষা আগে আমাকে বের করবেন। আমি সেই বিপিএ করছি 2019 সালে, সে কারণে আমার কাছে আছে। প্রত্যেকটা মান আমি অঙ্কন করে আমার আমরা একটু মাঠ সম্পর্কে পড়ি। হ্যাঁ, একটু বোর লাগবে, কিন্তু অনেক তথ্য আছে। আমি একটু পড়ি। একটি আন্তর্জাতিক মাঠের মানে ফুটবল মাঠে বর্ণনা। এটা ল নম্বর 1, খেলার মাঠের উপাদান এবং পৃষ্ঠতল। আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের উপরিভাগ প্রাকৃতিক ঘাস, কৃত্রিম টার্ফ এবং এ দুটো মিশ্রণ। হাইব্রিড সিস্টেমের কৃত্রিম মাঠের ক্ষেত্রে রং সবুজ হতে পারে এবং এটি অবশ্যই ফিফা কোয়ালিটি প্রোগ্রামের মান অনুযায়ী হতে হবে।
ডিমের কোয়ালিটিতে বলা আছে যে এটা অবশ্যই সবুজ হইতে হবে, সবুজ টানতে হবে। এটা কৃত্রিম হইলেও সমস্যা নেই, কিন্তু যেন প্লেয়ারদের অসুবিধা না হয় বা এটার থেকে ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশে এক ধরনের ঘাস আছে, সেটা কিন্তু মানে আমাদের জন্য ন্যাশনাল যে ঘাসে হয় সেটার জন্য পারফেক্ট না, উপযোগী না। এখন বাংলাদেশে কিছুদিন আগে কিন্তু ঘাস আনতো, বাইরে থেকে ঘাস আনতো। এই যে দুদিন আগে নিউজ হয়েছে, এখন যে ঘাসটা আছে ওই ঘাসটা উঠাই দিয়ে আবার ঘাস আনতো। আচ্ছা ঠিক আছে, সময় লাগবে, হ্যাঁ আপনারা রাখেন। আপনারা খাইয়া আমার চিংড়া টিংড়া দিলে এগুলো পেট খারাপ হয়, তাই না? আচ্ছা যেটাই হোক, স্বাভাবিকভাবে আমরা জানি ঘাস সবুজ হয়। আমি ডিটেলসে না যাই, আমি জাস্ট এই যে মাঠের আকার এবং দাগ দেখেন আপনারা, এই যে মাঠের যে দাগগুলো হবে, এই দাগগুলো অবশ্যই অবশ্যই 5 সেন্টিমিটার হবে। প্রত্যেকটা লাইনের পুরুত্ব 5 সেন্টিমিটার বা 12 ইঞ্চি, বুঝতেছেন? 5 সেন্টিমিটার বা 12 ইঞ্চি হবে এখানে। বাউন্ডারির মধ্যে আর কিছু নাই। আর হলো যে মাঠটা হবে অবশ্যই আয়তাকার। আর মাঠের আয়তন, আন্তর্জাতিক ম্যাচের জন্য টাচ লাইন, টাচ লাইনের দৈর্ঘ্য 100 থেকে 110 মিটার বা 110 থেকে 120 গজ। গজের হিসেব করবে, এই লাইনটাকে বলা হয় টাচ লাইন। আর এই লাইনটাকে বলা হয় কি? ক্লিয়ার? এখানে এতটুকুই। তার মানে আমরা জানি যে ফুটবল খেলা মাঠের দৈর্ঘ্য 100 থেকে 110 মিটার। আর যদি আমরা গজে বলি 110 থেকে 120 মিটার, 100 গজ। বুঝছেন? এটা হলো ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য। গোল লাইনের দৈর্ঘ্য 64 থেকে 75 মিটার। এই যে গোল লাইন, আমি যে বললাম এই যে গোল লাইনটা 64 থেকে 75 মিটার বা 70 থেকে 80 গজ। বুঝতে পারছো না? এটা মাথায় নিয়ে যাবে। গোল লাইন থেকে পেনাল্টি, গোল লাইন থেকে পেনাল্টি মার্কের দূরত্ব 11 মিটার। এই দেখেন, এই যে এখানে আপনার গোল লাইন, এই যে এটা গোল লাইন, এই গোল লাইন থেকে পেনাল্টি মার্ক, পেনাল্টি মার্কটা এখানে হবে, হ্যাঁ। এখান থেকে এই পেনাল্টি মার্কের দূরত্ব 11 মিটার। বুঝছেন? গোল লাইন থেকে পেনাল্টি মার্কের দূরত্ব 11 মিটার বা 12 গজ। গজ হিসেব করতে 12 গজ। আপনারা একটা মনে রাখার চেষ্টা করেন, আমি 12 গজটাই আমার মনে থাকে একদম বলছি গজ হিসেব করছি। এখন দেখা যায় কি নিবন্ধন পরীক্ষায় মিটারে বললে মিটার আনসার করতে হবে, আমার যদি দুইটাই থাকে তাহলে দুইটাই আনসার করতে হবে। এই জন্য জেনারেশন হবো, যদি আপনারা নোট করে ফেলবেন। আমি আপনাদেরকে এটা শেয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি চেষ্টা করবো দিব। আমি তো একটু প্রেজেন্টেশন আকার দিতে পারবো না, আমার প্রেজেন্টেশন কপি করে আমি চালাই। হ্যাঁ আমি দিব। আমি আপনাদেরকে এই যে স্লাইডটা দেখাচ্ছি না, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই যে স্লাইড, এখানে মাঠের সমান, এটা যদি আমি প্রেজেন্টেশন দিতে পারতাম আপনাদের অনেক সুন্দর হয়ে যেত, এমনকি বুঝতে সুবিধা হইত। দেখেন আমি যেটা বলছিলাম, তাহলে আমরা জানলাম যে পেনাল্টি মার্কের দূরত্ব 11 মিটার এবং যদি আমরা গজে বলি 12 গজ। সেন্টার মার্ক থেকে এটি 9.1 মিটার বা 10 গজ ব্যাসার্ধের সেন্টার সার্কেল হবে। বিষয়টা হলো যে এখানে দেখেন, এই যে এখানে এটা হলো যে হাফ ওয়ে লাইন, এটাকে বলে, এই লাইনটাকে বলে কি? হাফ ওয়ে লাইন। ঠিক আছে? এখানে একটা সেন্টার মার্ক হবে, সেন্টার মার্কটা
থেকে হলো যে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়, তাই না? এখানে যে কিক অফ হয় সেটার মাধ্যমে কিন্তু খেলাটা শুরু হয়। এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে ফুটবল খেলায় কিসের মাধ্যমে খেলা শুরু হয়? কিক অফ, কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়। বা বাস্কেটবল খেলায় কিসের মাধ্যমে খেলা শুরু হয়? জাম্প বল, বলটা উপরে মেরে দিলে জাম্প করে যে সার্কেলের মধ্যে আম্পায়ার দাঁড়াবে, দুই পাশে দুটো প্লেয়ার থাকবে, বারবার করে কাজ করে বলটাকে নিয়ে চলে আসবে। বাস্কেটবল খেলায় জাম্প বলের মাধ্যমে খেলা শুরু হয়, ফুটবল খেলায় চোখের মাধ্যমে খেলা শুরু হয়। তাহলে আমি যেটা পড়াচ্ছিলাম যে সেন্টার মার্কটা থেকে সেন্টার সার্কেলটা হয়, সেন্টার সার্কেলটা পরিধি 10 গজ বা 9.15 মিটার, মিটারের মধ্যে 9.15 মিটার। প্রতিটি সেন্টার মার্ক থেকে প্রতিটি সেন্টার মার্ক থেকে এটি 9.1 মিটার, ঠিক আছে ন্যাশনাল সার্কেল হবে। তাহলে আমরা এখানে জানলাম হোম লাইন, টাচ লাইন, হাফওয়ে লাইন, পেনাল্টি মার্ক, তাই না? এগুলো জানলাম। এখন গোল এরিয়া এবং পেনাল্টি এরিয়া এটা সম্পর্কে একটু জানবো। এটা পেনাল্টি মার্ক, হ্যাঁ। প্রতি প্রতি পোস্ট, গোল পোস্ট থেকে 5.5 মিটার বা 6 গজ আয়তক্ষেত্র তৈরি করা হয় এবং 5.5 মিটার লম্বা দুটি লাইন নিয়ে দেখেন এখান থেকে 5 মিটার, এখান থেকে 5 মিটার, এই জিনিসটা এভাবে বলছে যে 5.5 মিটার বা 6 গজ। এখান থেকে এদিকে আসবে 6 গজ, এখান থেকে এদিকে 6 গজ, বুঝতে পারছেন? এই 6 গজ, এই যেটা পুরাটা এটা হলো থেকে গোল এরিয়া, ক্লিয়ার? বুঝতে পারছেন গোল এরিয়া কোনটা? এই জিনিসটা পুরোটাই গোল এরিয়া। আমরা এখন দেখবো পেনাল্টি এরিয়া। যদি গোল পোস্ট থেকে 16.5 মিটার অর্থাৎ 18 গজ, এখান থেকে শুধু 18 গজ, বা 16.5 মানে 16.5 মিটার এর ভিতরে এবং 44 গজ বা 40.23 মিটার লম্বা দুটি লাইন টেনে একটি আয়তক্ষেত্র তৈরি করা হয়। এখানেও 18 মিটার, এখানে 18 মিটার। তাহলে আমাদের এই যে লাইনটা হচ্ছে, তাহলে এটাকে বলা হয় কি? পেনাল্টি এরিয়া। বুঝতে পারছেন? এটা হলো গোল এরিয়া, পুরোটা এটা হলো পেনাল্টি এরিয়া। গোল এরিয়ার মধ্যে গোলরক্ষক খেলা হয়, তাই না? এই যে পেনাল্টি এরিয়া, পেনাল্টি এরিয়া বলে দিচ্ছে। পেনাল্টি এরিয়া বলতেই তো, পেনাল্টি এরিয়ার মধ্যে যে কোনো কিছু করলে অবৈধভাবে বাধা দিলে এটা পেনাল্টি হয়ে যাবে। আমার মনে হয় ক্লিয়ার বুঝতে পারছেন, তাই না?
আমরা এটার নাম কি বলেন থেকে, এটা কি এটার নাম? হ্যাঁ, এই যে এই ভিতরটা, হ্যাঁ, আর এটা এই যে পেনাল্টি মার্ক যেটা আছে সেখান থেকে 10 ব্যাসার্ধ নিয়ে এখানে একটা সেন্টার সার্কেল, সেন্টার কর্নার, সেন্টার সার্কেল, সেন্টার মার্ক বলা হয়। এটাকে বলা হয় কি পেনাল্টি আর্ক। এখানে যে একটা বৃত্তচাপ নিয়ে 10 বৃত্তচাপ নিয়ে এখানে একটা পেনাল্টি আর্ক আছে, বুঝতে পারছেন? এটা 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 কেন অনেক সময় দেখা যায় কি যে যখন ড্র হয় গোল শূন্য, ওই সময় যারা এখান থেকে অপোনেন্টের প্লেয়ার থেকে এদিকে আর কি এদিকে থেকে তারা ঠিক করার পরে এখানে ওয়েট করেন, এই ক্ষেত্রে ব্যবহৃত এই জিনিসটা। আরো কতগুলো আরো কিছু নিয়ম আছে যে এখানে এটা ব্যবহার হয়। এখন আমরা আমার মনে হয় এখানে ক্লিয়ার। আর আরেকটা বিষয় হলো যে কর্নার, কর্নারটা এর যে ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগের উচ্চতা থাকে 1 থেকে 5 মিটার, 1 মিটার থেকে 5 মিটার ফ্ল্যাগের উচ্চতা, ঠিক আছে? আর যে কর্নার আর্ক তৈরি হয় এইখানে বিদ্যুৎ নিয়ে কর্নার আর্কটা হবে, এটা হলো যে 1 মিটার। এই যে প্রতিটি কর্নারে 1 মিটার বা 1 গজ ব্যাসার্ধে বৃত্ত আঁকতে হবে এবং ফ্ল্যাগ পোস্টের উচ্চতা হবে 1 থেকে 5 মিটার, বুঝতে পারছেন? এই যে আমার তো মাঠ হয়ে গেছে গোল পোস্ট। এখন হলো যে আপনাদেরকে বলবো যে এখানে যে গোল লাইন, কাট লাইন, হাফ ওয়ে লাইন, এখন হচ্ছে গোল পোস্টের উচ্চতা কত, গোল পোস্টের দৈর্ঘ্য বুঝতে হবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ, গোল পোস্টের দূরত্ব হলো 8 গজ বা 7.32 মিটার। গোল পোস্টের দূরত্ব তার মানে হলো যে এই যে এই ইনার থেকে এই ইনার পর্যন্ত দূরত্ব 8 গজ বা 7.32 মিটার, বুঝতে পারছেন? তাহলে গোল পোস্টের দূরত্ব পাইলাম, এখন উচ্চতা কত? গোল পোস্টের উচ্চতা হবে 2.44 মিটার বা 8 ফুট। বুঝছেন না? এগুলো একটু মুখস্থ রাখতে হবে, যখন আপনি খাতা কলম আঁকবেন কিংবা তাহলে মুখস্থ হয়ে যাবে। বুঝলেন? এখানে আপনাদের এমনি কিন্তু শর্ট সিলেবাস আছে, যা করায় ওগুলো কিন্তু মনোযোগ দিয়ে করেন, চাকরি পাওয়ার জন্য করিয়েন না। এটা একটা স্কিল, এগুলো একটা স্কিল। আপনি জানলে আপনি তো মাঠে ময়দানে, ঠিক আছে, আপনার হয়তো বা আম্পায়ার হবেন না বা রেফারি হবেন না, আপনি তো কিছু ছেলে আমাদের ছেলেদেরকে শিখাবেন, তাদেরকে আইন কানুন গুলো শিখে দিন। আপনি জানান না, আপনি ফাইন, তো শর্টও মারতে পারেন, কিন্তু শর্টটা কিভাবে মারে এমন তো প্রযুক্তি আছে, একটা ভিডিও আইন দেখা যেত কে শিখে, এটাই অনেক। এটা আপনি পারেন, আপনি জীবনে খেলেনও নাই, এমনও আছে যে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে নাই কিন্তু সে ইন্টারন্যাশনাল কোচ আছে কিন্তু, আপনারা এখন ইউটিউবে সার্চ দিতে পারবেন। কেন? ওই যে তার ইচ্ছা ছিল, জানার ইচ্ছা ছিল, জানার ক্ষুদা থেকেই করেছে। আপনাদের মধ্যে ওই ক্ষুদাটা থাকতে হবে আসলে, বুঝছেন? তাহলে আমরা গোল পোস্টের উচ্চতা কত পাইলাম? 8 ফুট বা 2.44 মিটার। দৈর্ঘ্য কত? 8 গজ বা 7.32 মিটার। আর হচ্ছে সেন্টার সেন্টার সার্কেলের ব্যাস কত? 10 গজ। এটা দেখেন, এটা 10 গজ, এই যে সেটা 8টাও 10 গজ,
মনে রাখবে এই সেটা 8টাও 10 গজ, সেটা সার্কেলও 10 গজ। গোল লাইন প্রযুক্তি, আচ্ছা গোল টেকনোলজি, গোল লাইন টেকনোলজি, গোল নিশ্চিত করার জন্য গোল লাইন প্রযুক্তি ব্যবহার করা হয়। গোল লাইনের মধ্যে একটা হয়তো বা ক্যামেরা থাকে এরকম। এখন ফিফা কোয়ালিটি প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী এই প্রযুক্তি ইনস্টল করা হবে এবং রেফারির ঘাটতি তা স্বয়ংক্রিয়ভাবে সংকেত প্রদান করবে। রেফারির ঘড়িতে তা স্বয়ংক্রিয়ভাবে ইয়ে করে। তারপর ধরেন আমি একটা এই ছবি আঁকছি এখানে, আপনাদের সুবিধা হবে। আচ্ছা আমি এটা আগে আমি একটু ডিসকাস করি। এটা 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 বাল বলবার বলটা বাল রেখে এই মাঝখানে বসছে। এটা কি গোল? হ্যাঁ। তারপরে এই যে এই বলটা বেশিরভাগ অংশ ভিতরে কিন্তু দাগের মধ্যে আছে। এই জিনিসগুলো কিন্তু জানা দরকার আছে। তারপর ধরেন এরকম আছে। কোনটা কোনটা গোল কোনটা গোল না বলেন? আমার মনে হয় দাগের মাথায় যেটা গোল হবে না, এটা গোল হবে না। বুঝলাম বুঝলাম, কোনটা গোল আর কোনটা গোল হবে না? এটা গোল ধরলাম, আর এগুলো কি গোল না? হ্যাঁ? কোনটা এটা গোল? এটা গোল, এটা গোল ধরলাম। এটা দাগে টাচ করে আপনি এই জন্য গোল হবে না। বিষয়টা এটাই যে ফিফা নিয়ম অনুযায়ী গোল আমি আপনাকে দেখাই। ছবি কাজ করবো, আমি একটা ছবি আনছি এখানে। এই যে দেখতেছেন, এই দেখেন নো গোল একবার মাঝখানে, এটাও বেশিরভাগ অংশ নো গোল। এটা তো ঢুকেই গেছে, জাস্ট একটু করে আছে, এটাও গোল না। এটা পুরাটা ঢুকছে গোল। সেটা বুঝেন। হ্যাঁ, দাগটা আমি তো বলছি যে প্রত্যেকটা লাইনের পুরুত্ব 5 সেন্টিমিটার। এই যে ধরেন দাগটা, দাগটা 5 সেন্টিমিটার, এটা পুরোটাও ঠিক করতে হবে। একটু করে লাগলে এটা বোঝা। আমরা অনেক সময় কিন্তু বিভ্রান্ত হয়েছি। আমরা যখন জানতাম না কোনো গোল তো হয়েছে, যে গোল এই এই কারণে যে এখানে এই জিনিসটাই একটু করে আলোচনা হবে। কয়টা হচ্ছে আরো হচ্ছে, আমরা শেষ করে দেবো ক্লাস হচ্ছে। আপনারা এক কাজ করেন, তাহলে আমরা এই এই যে এতক্ষণ যেগুলো আলোচনা করছি সেটা আঁকেন, খাতায় আঁকেন। আমি একটু তাহলে পানি খেয়ে আসি। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু আলোচনা করি। টেকনিক্যাল এরিয়া একটা বিপাশে আছে। টেকনিক্যাল এরিয়া, মাঠের পাশে একটি টেকনিক্যাল এরিয়া থাকে যেখানে কোচ, খেলোয়াড় এবং অন্যান্য কর্মকর্তারা বসতে পারবেন। এই এরিয়া ডাক টেনে চিহ্নিত করা হবে এবং টাচ লাইনের থেকে কমপক্ষে 1 মিটার দূরে। তার মানে হলো যে এই যে টাচ লাইন থেকে এটা 1 মিটার দূরে টেকনিক্যাল এরিয়াটা হবে। বুঝতে পারছেন? এটা 1 মিটার হবে, এখান থেকে 1 মিটার। এই এই এরিয়া ডাক টেনে চিহ্নিত করা হবে এবং টাচ লাইন থেকে কমপক্ষে 1 মিটার দূরতে হবে। তারপরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এটা অনেক সময় থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এটা নতুন চালু হয়েছে। হ্যাঁ, এটা চালু হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহারের ক্ষেত্রে ভিডিও অপারেশন রুম, ভিডিও ভিওআর, ভিডিও অপারেশন রুম এবং রেফারি রিভিউ এরিয়া থাকবে। সেক্ষেত্রে খেলার রিপ্লে দেখা যাবে এবং রেফারি প্রয়োজনে মাঠেই রিভিউ দিতে পারবে। একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠে উপরে সব নির্দেশনা মেনে তৈরি করা হয়, যাতে খেলা চালনাকারী
চলাকালীন কোনো সমস্যার সৃষ্টি হয় না এবং খেলোয়াড়দের নিরাপত্তা বজায় থাকে। আপনাদের একটা এখন যা আলোচনা করছি একটা ফুটবল সুন্দর করে আসতে কি না সুন্দর করে আঁকেন সামনে ক্লাসে অবশ্যই অবশ্যই একটা জ্যামিতি বোর্ড থাকবেন পেন্সিল আনবেন।